ওই 4 মিনিট অথবা কেউ বলছেন 7 মিনিট সেই ভয়ঙ্কর সময় স্মৃতিচারণ করেছেন, যে 4 মিনিট তাদের জীবনটাকে কার্যত বদলে দিল। অনেক মানুষ কেড়ে নিল, আমাদের অনেক সহনাগরিককে ছিনিয়ে নিল ওই 4টে মিনিট। রাত বাড়িতে ছিলাম, আমাকে তো একবারে ঝটকা মেরে উঠে ফেলে দিল, তবে আম গাছটা আমি ধরে নিলাম। 3:17 থেকে শুরু হয়েছিল, সেনপাড়ার থেকে চর দিকে গেছিল, বাস নিচে দিয়ে গেছিল, পুরো ঘুরতে ঘুরতে যাচ্ছিল। ধুলোর কুণ্ডলী শক্তি সঞ্চয় করে যা ঘূর্ণির আকার নিয়েছে, তার সঙ্গে শো শো করে কান ফাটানো শব্দ, এ যেন মূর্তিমান বিভীষিকা। রবিবার দুপুর 3:30 নাগাদ এই ঝড় আসে। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। ট্রেনটা উড়ে গেল, মেয়ের গহনাগাটি, টাকা পয়সা সব চলে গেল। উড়ে সবকিছু, কাপড় খেতা সব গুছানো ছিল, সব নিয়ে গেছে, হাওয়ায় উড়ে চলে গেল। আমার মাথার উপর দিয়ে ট্রেনটা চলে গেল। কিচ্ছু নেই, সবগুলো উড়ে টুড়ে গেছে, কিচ্ছু নেই। আর টাকা অনেকগুলো ছিল ব্যাগের মধ্যে, টাকাটাও উড়ে গেছে। 40,000 টাকা ব্যাগ শুদ্ধ হারাই গেছে। বাচ্চা নিয়ে কোথায় যাব? আমার ছেলে নেই, আমার স্বামী নেই, এখন কি করি? তখন মেয়েকে ডাকতেছি, মেয়ে আসতে থাকি, বাড়ি আসতে পারে না। স্থানীয়দের দাবি, জলপাইগুড়ি সেনপাড়া হয়ে তিস্তা নদী পার করে ময়নাগুড়িতে যাওয়ার পর আরো ভয়ানক হয়ে ওঠে এই ঝড়। এটা একটা ছোটখাটো টর্নেডো ছিল, 60 থেকে 75 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দেখা যায়। টর্নেডো যে জায়গাটা, মনে করুন ওটা জলের ওপর যদি হয়, তাহলে ইন দ্যাট কেস দেয়ার ইজ এ পসিবিলিটি অফ লেটেন্ট রিলিজ অফ দ্য লেটেন্ট হিট, এবং সেই লেটেন্ট হিটটা কিন্তু ওই স্টর্মটাকে আরও শক্তি দেয়। ছোট্ট একটা সেল ডেভেলপ হয়েছিল ইস্টার্ন পার্টস অফ নেপালে, তার মুভমেন্টটা খুব ফাস্ট। আমাদের নর্থ বেঙ্গলের দিকে এসছে, গোটা যে পাথ ছিল সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। খুব ছোট্ট লাইফ স্প্যান হয়, প্রেডিকশনস ডিফিকাল্ট। টর্নেডো যে কতটা ভয়াবহ হতে পারে তা 1978 সালে দিল্লি এবং 1989 সালে বাংলাদেশে দেখা গিয়েছে। ফলে বিশেষজ্ঞরা বলছেন, জলপাইগুড়িতে যে ঝড় হলো তার থেকেও বড় টর্নেডো হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। কালবৈশাখী হওয়ার সঙ্গে সঙ্গে যদি ঠান্ডা হাওয়া খুব বেশি জলীয় বাষ্প নিয়ে উপর দিকে উঠতে পারে, তখনই কিন্তু এটা এরকমভাবে একটা মিনি টর্নেডোতে পরিণত হতে পারে। বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে এইরকম টর্নেডো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এবং যে স্কেলে গতকাল হয়েছে সেই টর্নেডোটার কিন্তু আমরা ঠিক টর্নেডো বলতে পারবো না, এটা মিনি টর্নেডো বলাটাই ভালো, এবং সেই সম্ভাবনাটা কিন্তু এখনো থেকে যাচ্ছে যে এরকম বেশ কিছু টর্নেডো আরও হতে পারে। হিমালয়ের পাদদেশে গতকাল জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি ছিল, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প অনেকটা ঢুকেছে, অনেকটা ঠান্ডা বাতাস উত্তর ভারত থেকে এসেছে। এই দুইয়ের সংযোগস্থল বা মিলিত হলে কিন্তু তার থেকেই কিন্তু এই ধরনের ডিভাস্টেশন সম্ভব। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কলকাতাতেও এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, ফলে সবাইকে সতর্ক থাকতে হবে। হিন্দোল দে, ব্রতদীপ ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। ভেরি ব্যবসার আড়ালে আসলে কালো টাকা সাদা করতেন শেখ শাহজাহান। কোর্টে দাঁড়িয়ে আজকে এই কথা বলল ইডি, পাশাপাশি বলল যে আদিবাসীদের জমি, ভেরি এই যেগুলো দখল হয়েছে, এই সমস্ত দখলের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। ঠিক কী বলল ইডি দেখাবো। সিবিআই এর পর এবার সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহানকে হেফাজতে নিল আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডি। সোমবার তাকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দিল আদালত। আদিবাসীদের থেকে বেআইনিভাবে ভেড়ি দখল করেছেন শেখ শাহজাহান, কোম্পানি খুলে কালো টাকা সাদা করেছেন তিনি। শেখ শাহজাহানকে সন্দেশখালী কাণ্ডের কিংপিন অভিহিত করে আদালতে বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় এজেন্সি। ব্যাংশাল কোর্টের ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহার নির্দেশে সোমবার শেখ শাহজাহানকে আদালতে পেশ করে ইডি। তাকে হেফাজতে চেয়ে ইডির আইনজীবী দাবি করেন, আদিবাসীদের থেকে বেআইনিভাবে জমি ও ভেড়ি দখল করেছেন শেখ শাহজাহান। সিন্ডিকেট তৈরি করে আদিবাসীদের জমি ও ভেড়ি দখল করা হয়েছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া সহ সমস্ত কিছুর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। শেখ শাহজাহানের শাগরেদ যাদের নামে কোনো ভেড়ি নেই, তাদের ভেড়ির মালিক হিসেবে দেখানো হয়েছে। ব্যাংক লেনদেনে তাদের থেকে ভুয়ো চিংড়ি কেনা বেচা দেখানো হয়েছে। এসকে সাবিনা নামে সংস্থা খুলে কালো টাকা সাদা এবং টাকা পাচার করা হতো। এই সংস্থার মাধ্যমে নিলাম সহ সবকিছু করা হতো। মানি ট্রেল খুঁজে পেতে শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়া প্রয়োজন। দখল করা জমিতে ভুয়ো চিংড়ির ব্যবসা দেখিয়ে প্রসিডস অফ ক্রাইম যেটা আর্ন করেছে সেটা আনটেন্টেড করে সাইফনিং করা হয়েছে, সেটাই আমাদের মূল অভিযোগ। সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। এদিন সকালে আদালতে দ্রুত শুনানির আর্জি জানানো হয় কেন্দ্রীয় এজেন্সির তরফে।
ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা জানতে চান কেন দ্রুত শুনানি চাওয়া হচ্ছে। জবাবে ইডির আইনজীবী আদালতে জানান, জেলে শেখ শাহজাহানকে জেরায় সন্দেশখালী কাণ্ডে কয়েকজন সাক্ষীর নাম পাওয়া গিয়েছে, তারা পালিয়ে যেতে পারেন বলে আদালতে আশঙ্কা প্রকাশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন করেন, এটা পুরনো না নতুন মামলা? ইডির আইনজীবী জানান, এটা জমি জবরদখল, মাছের আমদানি রফতানিতে বেআইনি লেনদেনের অভিযোগ সংক্রান্ত মামলা। এরপরই বিকেল 4টে নাগাদ শেখ শাহজাহানকে আদালতে পেশের নির্দেশ দেন বিচারক। শেখ শাহজাহানের আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, বিচার ব্যবস্থার মাথায় বন্দুক ঠেকিয়ে নির্দেশ নিয়ে এভাবে কি আনা যায়? 24 ঘন্টার মধ্যে কেন আদালতে পেশ করা হলো না? বসিরহাটের এসিজেএমকে কেন জানানো হয়নি? টাকা লেনদেনের কোনো প্রমাণ কি আছে? খুনের চেষ্টার অভিযোগের সঙ্গে টাকা পাচারের কি সম্পর্ক? ইডির আইনজীবী আদালতে জানান, আদালতের নির্দেশ মেনেই গ্রেফতার করা হয়েছে। আদালত এবং একটা আইনি প্রক্রিয়া, ফলে এই মুহূর্তে এই প্রক্রিয়ার উপর আলাদা করে কোনো মন্তব্য করতে চাই না। শুধু এটুকু আশা করব যে কোনো ব্যক্তি যদি কোনো দোষ করে থাকে তার যথাযথ শাস্তি হোক, পুরোদস্তু শাস্তি হোক, কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে এজেন্সি যেন বিজেপির স্বার্থসিদ্ধি করার মতো কোনো জাল সাজাতে না যায়। ইডি সূত্রে দাবি, তদন্তে এখনো পর্যন্ত 31 কোটি 20 লক্ষ টাকার বেআইনি লেনদেনের হদিশ মিলেছে। ভোটের বাজার টর্নেডোতে গেলে 2-4টের ভোট বাড়বে, আর সন্দেশকালী মহিলাদের উপরে বছরের পর বছর যে অত্যাচার হলো, শাহজাহান শেখ, উত্তম সর্দার, শিবু হাজরারা যে বছরের পর বছর সন্দেশকালীর মা বোনেদের উপরে লাগাতার সন্ত্রাস করলো, তখন দিদিভাই আপনার একবারও মনে পড়লো না যে সন্দেশকালীতে একবার যাই? তদন্তে শেষ অবধি কি বেরিয়ে আসে সেটাই দেখার। প্রকাশ সিনহা, অনির্বাণ বাগচি, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রাজবিদা, ভোটের মুখে শাহজাহানের দায় পার্টি নেবে না এটা পরিষ্কার, কিন্তু প্রশাসন জানতো না সত্যি যদি ইডি যা বলছে যে মাস্টার মাইন্ড সিন্ডিকেটের মাথা শাহজাহান হয়, দিনের পর দিন এটা চললো, প্রশাসন জানতো না কি সম্ভব? বরঞ্চ উল্টোটা, যে পুলিশ এবং প্রশাসনের একাংশের প্রত্যক্ষ এবং সক্রিয় মদত ছাড়া এই জিনিস সম্ভব না। আমি আবার বলবো, আমাদের একদম মানে সোজা সাপটা একটাই কথা, সেটা হচ্ছে কেউ যদি দোষী হয় তার যা শাস্তি হওয়ার হোক, আদালতে ব্যাপারটা বিচারে দিন, সুতরাং এই নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। এবং যদি বিগত দিনে দেখা যায় যে কোথাও প্রশাসনের কোনো একাংশ এর সাথে যুক্ত আছে, যদি সেটা প্রমাণিত যা ব্যবস্থা হবে, এটা বিলম্বিত বোধ হয়, কারণ আগে তো এটা ছিল না, আগে তো ছিল শাহজাহানকে টার্গেট করা হয়েছে। আমরা যতক্ষণ জিনিসটা সারফেসে আসেনি একরকম, আবার আপনারা জানেন এর আগেই তৃণমূল কংগ্রেস একদম দর্থহীন ভাষায় বলেছিল, কেউ যদি দল সামনে রেখে ব্যক্তিগতভাবে কোথাও কোনো লাভবান হয়, দল সে দায় নেবে না। এবং বিগত দিনও আপনারা দেখেছেন যতক্ষণ বিষয়টা সারফেসে আসেনি, নাকি যতক্ষণ মাথার উপর দিয়ে জল না চলে যাচ্ছে, আমরা শাস্তি দিয়েছি। দেখুন, সব জিনিস সবার তো হয়তো মানে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, এটা সমিতি অন্য ব্যাখ্যা আছে, আবার আপনি অন্য জায়গায় চলে যাবেন। অন্য ব্যাখ্যা দিন, আপনারা পাবলিককে বলুন, অন্য জায়গায় চলে বলুন, পাবলিক বোঝে আমার কেন শেখ শাহজাহানকে 1 মাস পেছনে রাখা হয়েছে। প্রচুর আলোচনা হয়েছে সমিতি, তার উত্তর অনেকবার আমরা দিয়ে দিই যে 7 দিনের মধ্যে ধরা পড়বে, এ নিয়ে কি করে সেটা ধরা পড়ে? আমরা তো তখনই বলেছিলাম যে 55 দিন বিচারাধীনে কেন আপনারা লুকিয়ে রাখলেন? যেদিন বলে দিয়েছিল যে আর কোনো এ নেই, ওকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারে। আমি তরুণের কাছে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই। রাজীব বাবুর শাক দিয়ে মাছ ঢাকার গল্পটা এখন শাকও কম পড়ে যাচ্ছে, মাছ কি করে ঢাকবে? মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, বিধানসভায় কাকে যদি কাটতে যায় তাহলে কাকের পেছনে দৌড়বো? অভিষেক ব্যানার্জি ডাইরেক্ট বলেছেন যে শাহজাহানকে ফাঁসানো হচ্ছে, আপনি এখানে শাক দিয়ে মাছ রাখছেন? কোথায় শাক দিয়ে মাছ রাখছেন? 56 দিন পরে একটা লোক বলুন, আজকে বলুন তো বলছে পাচার কেন করবে না? পাচার তো পাচার তো গরু বালি কয়লা এর পাচারও তো দুবাই হয়েছে, ধরা পড়েছে কেউ? আরে গরু কয়লা বালির টাকায় তো দুবাই পাচার হচ্ছে, বিহার থেকে যাচ্ছে বাসে সব এক জায়গায়, কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে। আরে ও সমুদ্র ক্যামাক স্ট্রিটে, কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে শাহজাহান কি অন্যায় করেছে ভাই? ভেরির টাকা পাচার করেছে। কদিন আগে দেখেছেন ভলভো বাসে করে বিহার থেকে গরু কোথায় কারা পাচার করছে? ভলভো বাসে করে থেকে, আরে আপনার বাড়ির পাশে 120 কিলোমিটার দূরে আমি এবার শাহজাহানকে আপনারা প্রশ্রয় দিয়েছেন। শুনুন যদি এতদিন ধরে অনন্ত পাচারের তালিকার মধ্যে আমি এই বিষয়ে থাকবো, কিন্তু আমি তরুণের কাছে যাব, তার কারণ আমার পরের প্রতিবেদন মারাত্মক।
যে আজকে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি কার্যত প্রশাসনকে ভৎসনা করলেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা গোটা বিচার প্রক্রিয়ার ওপর স্টে অর্ডার কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেখানে চার্জশিট জমা দেওয়ার উদ্যোগটা হয় কি করে। আমি প্রথমে প্রতিবেদনটা রাখবো, তারপর এই নিয়ে প্রশ্নে আসবো, শুভময়দার কাছেও আসবো। দেখুন, তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে কি আদালত অবমাননার রুল জারি করব? যেদিন কেন্দ্রীয় এজেন্সি ইডি শেখ শাহজাহানকে হেফাজতে পেল সেদিনই অর্থাৎ সোমবার সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের মামলায় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির ভূমিকায় এভাবেই ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীতে 3 জন বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহান। এই মামলাতেই সিআইডির ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বিচার প্রক্রিয়ায় আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কিভাবে নিম্ন আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দিল সিআইডি, এই প্রশ্নই তুললেন বিচারপতি। 2019 সালে লোকসভা ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালীর ভাঙ্গিপাড়া গ্রামে খুন হন 3 জন বিজেপি কর্মী। বিজেপি কর্মীদের খুনের ঘটনায় এফআইআরে নাম ছিল শেখ শাহজাহানের, কিন্তু পরে চার্জশিট জমা পড়ার সময় দেখা যায় সেখানে তার নাম নেই। এদিন ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন তোলেন, নিম্ন আদালত কিভাবে চার্জশিট গ্রহণ করল? অবিলম্বে ওই অতিরিক্ত চার্জশিট প্রত্যাহার করা উচিত। এই রাজ্যে পুলিশ তৃণমূলের দপ্তর থেকে এবং দুষ্কৃতীদের সঙ্গে পরামর্শক্রমে এফআইআর দায়ের করে। যারা দুষ্কৃতী তারা এফআইআর দায়ের করে মানুষের বিরুদ্ধে, আর মানুষের অভিযোগের ভিত্তিতে কোনো দুষ্কৃতির বিরুদ্ধে এফআইআর দায়ের হয় না। এই তো চলছে গত 12 বছর ধরে। দিল্লিতেও একই অপরাধ করে চলেছে বিজেপি, এখানে এই অপরাধ করছে তৃণমূল। এদিন মামলাকারীর আইনজীবী দাবি করেন, গতকাল ইমেল মারফত সিআইডি জানিয়েছে যে অতিরিক্ত চার্জশিট জমা করা হয়েছে, সেখানে শেখ শাহজাহান সহ 42 জনের নাম রয়েছে, কিন্তু রাজ্য সরকারের তরফে জানানো হয় এখনও চার্জশিট জমা দেওয়া হয়নি, তারা চার্জশিট জমা করতে চলেছেন, এই মর্মে জানানো হয়েছে। শেখ শাহজাহান তৃণমূলের সাথে যুক্ত থাকলেও তাকে কিন্তু রাজ্য সরকারের পুলিশই অ্যারেস্ট করেছে। মহামান্য আদালতকেও বিভিন্ন সময় আমরা বলতে শুনেছি যে সেন্ট্রাল এজেন্সি থেকে সিআইডি বা রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ যথেষ্ট ভালো কাজ করে। এক্ষেত্রেও রাজ্য সরকার নিরপেক্ষভাবে তৎপরতার সাথে কাজ করছে। ফাঁদে পড়িয়া বজ্ঞা কাঁদে রে মানে কে? পার্থ গেছে জেলে, পিসি কাঁদে। কেষ্ট গেছে জেলে, পিসি মণি কাঁদে। বালু মল্লিক গেছে রেশনচর জেলে, পিসি কাঁদে। শাহজাহান গেছে জেলে, পিসি কাঁদে। আমরা আরো বড় ফাঁদ দেখতে চাই। পিসির আলালের দুলাল কয়লা ভাইপো কবে যাবে, তার অপেক্ষায় বাংলা। গত 17 জানুয়ারি নিম্ন আদালতে চলা বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 3রা এপ্রিল। সৌভিক মজুমদার, সুমন ঘরাই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। ধরুন, মারাত্মক বিষয় এটা যে আদালত অবমাননার রুল কেন জারি হবে না, স্বয়ং বিচারপতি এই প্রশ্ন তুলছেন। তার কারণ স্টেট ইন্টিমেট করে যে আমরা চার্জশিট দেবো, যেখানে পুরো বিচার প্রক্রিয়ার ওপর স্টে অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত। সুমনদা, এই কেসে অনেক কিছুই হয় আমার রাজ্যে অনেক কিছুই হয়। আমার রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে অনেক কিছু হয়। কেন কোর্টের অর্ডার পুলিশ মানে না? সেরকম আগেও হয়েছে। আমি তার 100টা এক্সাম্পল দিতে পারি হাইকোর্টে, এরকম আগেও হয়েছে। 2019 সাল আমাদের কর্মী একটা মানুষের বডিতে সুমনদা 8টা গুলি কখন করতে হয়? একটা মানুষ পড়ে গেছে, পায়ে গুলি, বাড়ির লোকের সামনে 8টা গুলি করেছে, শেষ 2টো গুলি চোখে করা হয়েছিল। কেন জানো? একটা ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করার জন্য যে আমি শাহজাহান। সেই তার বডিটাও পাওয়া হয়নি। ফার্স্ট ফাইল হলো একটা হেভিয়েস্ট কর্পাস মামলা, 1.5 বছর পর বডি রিকভার হলো। সেই মামলায় প্রত্যক্ষদর্শী ছিল, আই উইটনেস ছিল। সেই মামলার চার্জশিট ফাইল হলো শাহজাহান নাম বাদ। সম্ভব এটা সম্ভব, কারণ বিশেষ আশীর্বাদ ছিল। শাহজাহান যখন ওই মামলায় ঘুরে বেড়াচ্ছিল, পুলিশ যখন তাকে ইনিশিয়ালি খুঁজে পায়নি, তখন একাধিক সভায় মুখ্যমন্ত্রীর পাশে শাহজাহানকে দেখা গেছিল। আমরা ছবি তুলে বারবার দেখেছিলাম, কোর্টে প্রডিউস করেছিলাম। শাহজাহানকে ক্লিন চিট দিয়ে দিয়েছিল পুলিশ। আজকে যখন কোর্ট বলেছে, স্টে অর্ডার দিল, পুলিশকে তো বাঁচাতে হবে। এই শাহজাহানরাই তো ভোট মেশিনারি চালায়, এই শাহজাহানরাই তো ইম্পর্টেন্ট, যাকে রক্ষা করতে হবে। আমরা বারবার বলেছিল না শাহজাহান বাঘ। দেখো, বাঘ আগে সার্কাসে অ্যালাউ করতো, এখন বন্ধ করে দিয়েছে। জঙ্গলে থাকলে ঠিক আছে, লোকালয়ে থাকলে খাঁচাতেই রাখতে হবে। আর শেষ কথা বলবো সুমনদা, এই আমি শুনছিলাম আমাদের কংগ্রেসের বক্তব্য শুনছিলাম, এখানে আমাদের সিপিএম এর বক্তব্য শুনছিলাম। আচ্ছা, এরা এতগুলো কথা বলছে,
এই গতকাল রামলীলা ময়দানে মিটিংয়ের সময় তৃণমূলের ডেরেক ওব্রায়ানের পাশে বসে বলতে পারেনি এখানে মক ফাইটটা কেন করছে এরা? এরা তো একই জোটে বসে আছে, একই জোট, একই সাথে আছে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, তিনটে এক। বুঝতে পারতো কেন বলেন ইন্ডিপেন্ডেন্ট মিটিংয়ে? যদি বুঝতে পারতো না যে সিবিআইডি এরকম ঝামেলা করবে এত কোনো, তাহলে ইলেকটোরাল বন্ডে কিছু টাকা দিয়ে দিলে রামলীলা ময়দানে কি করছিল? আমার যেটা মনে হয় যে মাননীয় বিচারপতির বিচারকে সম্মান জানিয়ে বলছি, সিআইডির ভূমিকা যেটা আমি দেখলাম সেটা আনকনস্টিটিউশনাল, পরিষ্কার আদালতকে ডিফাই করা। রুল জারি কিন্তু আপনাকে করতে হবে, মানে আপনি করব বললে রাজনীতির লোকরা বলতে পারে করব, কিন্তু মাননীয় বিচারপতির কাছে আমরা এক্সপেক্ট করবো যে যারা এই ধরনের অবমাননা করছেন তাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবং একই সাথে আমরা আগেও বলেছি এই কথাটা যে বিচারপতি রাজশেখর মান্থার বাড়িতে যখন এই ধরনের পোস্টার করেছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিচার ব্যবস্থাকে সরাসরি আঘাত করা হয়েছিল। সেদিন যদি সত্যিই মানে কোনো ব্যবস্থা নেওয়া হতো, রুল জারি করা হতো, বা যারা যে সমস্ত মানে মানে লয়ারের পোশাক পরে যারা গুন্ডামি করেছিল আদালতের মধ্যে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো, আমার মনে হয় যে অনেকটা সমঝে যাওয়ার সুযোগ ছিল। এবং ফাইনালি একটা কথা আপনাকে বলি যে দেখুন, আমার একটা ভয় যে গত অন্তত 8-10 বছর ধরে সন্দেশখালীতে যেভাবে অত্যাচার হয়েছে, মানে এই অত্যাচার তো পশ্চিমবাংলার অন্য প্রান্তেও কিছু কিছু খবর পাচ্ছি, কিন্তু শেষ বিচারে কিন্তু ভোটের রাজনীতি দিয়ে জানি এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মানে এটা রাজনৈতিক দলগুলো তাদের মতন করে ব্যবহার করছে। এটা ভয়ঙ্কর একটা মানে রাজনৈতিক সামাজিক ব্যাধি, প্রশাসনিক ব্যর্থতা। কিন্তু সেটা শেষ পর্যন্ত আমি আজকে যে প্রচারগুলো আমি সন্দেশখালীতে বর্তমানে দেখছি, শাসক দলের প্রার্থী গতকাল গিয়েছিলেন, মানে কার্যত আমাদের কাছে লোক আছে, মানে এই ব্যাপারটা এমনভাবে দেখানোর চেষ্টা করছেন যে এটা যদি আমি ভোটে জিতে যাই তাহলে সন্দেশখালী আবার সন্দেশখালী কি, ভোট আমাদের, সেই জন্য অন্যায়ের অভিযোগ আর অভিযোগ রইল না। দেখুন, এই যে ঘটনাগুলো সন্দেশখালীতে ঘটলো আর কি, মানে লালমোহনবাবু হলে ভেরি নিয়ে এটা বলতেনই যে ভেরি সাসপিসিয়াস আর কি। আর তৃণমূল কংগ্রেসের যে আলোচনাটা বারবার আসছে যে সারফেসে না এলে কিছু হয় না, তৃণমূল কংগ্রেসের কিছু হতে গেলে মানে ভেরি বাজলে তবে লোকে জানতে পারে। বেশ যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে সবাই জানলো ঘটনাগুলো ঘটেছে, ওনারা তো দলের মধ্যে প্রদোষ মিত্র রাখেননি, ফলে দলের মধ্যে কি হচ্ছে এই জিনিসটা আগের থেকে দেখা এবং পুরোপুরি নির্বাচনী কাজে যে শক্তিশালী মানুষ তাদের ব্যবহার করা, তাদের ভোটের কাজে ব্যবহার করা, এটা শুধু তৃণমূল কংগ্রেস নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সকলেই করে এসেছে। এই যে জায়গাটায় যতক্ষণ এই মানুষগুলিকে রাজনীতির কাজে এনারা ব্যবহার করবেন এবং প্রয়োজনে রাজনীতির কাজে এদের ছুঁড়ে ফেলে দেবেন, এই অঙ্কটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর একসঙ্গে বারবার। দেখুন, অভিযোগগুলো সাধারণ মহিলাদের কি ছিল যে থানায় অভিযোগ নিয়ে গেলে আবার তার কাছেই পাঠানো হতো, অর্থাৎ স্থানীয় থানা নেজার থানাকে তদন্তের বাইরে রাখতে হয়েছিল কলকাতা হাইকোর্টকে। হ্যাঁ, অর্থাৎ সক্রিয় এবং প্রত্যক্ষ মদত ছিল একেবারে। এই যে বিশ্বনাথদা যে আইনের কথাটা বললেন যে আইনি ব্যবস্থা করা হতে হবে, প্রশাসনকে আমরা বারবারই বলছি রাজনীতির থেকে আলাদা হতে হবে। আজকে নির্বাচন কমিশনের দায়িত্ব এখন আমাদের যে ভোটের যা যা শিক্ষা সেখানে যা বলা হয়েছে তাতে এই সময় কোনো রাজনৈতিক দল কোনো বিষয়কে প্রভাবিত করতে যাতে না পারে এটা তো দেখতে হবে। কিন্তু আপনি যদি দিনের শেষে দেখেন সত্যিকারের কি সেই ঘটনা ঘটছে, অর্থাৎ আমাদের কি ইলেকটোরাল প্রসেস নিয়ে একটুও লার্নিং হচ্ছে, আর কারা ভাঙছেন? সবচেয়ে বেশি ভাঙছেন রাজনৈতিক নেতারা। নির্বাচনের নিয়মকানুন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি করে ভাঙছেন রাজনৈতিক নেতারা, প্রশাসনকে তারা পাত্তা দিচ্ছে। আমি আসবো, কিন্তু ভাঙার কথা হচ্ছে, আমি ভাঙার একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এক হচ্ছে যে প্রদোষ মিত্রের অভাব ছিল না, কিন্তু প্রদোষ মিত্ররা তাদের দায়িত্ব কি পালন করেছেন? প্রশ্ন এক। ভাঙার কথা আমি আসবো, তার আগে রাজীব দা। আমি একটু আগে ভাই তরুণজ্যোতি তেওয়ারির কথা শুনছিলাম যে আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গের কথা উনি বলছেন। তা আমি তরুণজ্যোতিকে বলি, তোমরা যে রাজ্যে শাসন করছো ভারতীয়, রাজ্যে থাকলে শুনতে হবে, ভারতীয় জনতা পার্টি তোমাকে এটাও শুনতে হবে। তোমার ভারতীয় জনতা পার্টি যে রাজ্যগুলো শাসন করছে, আমরা উন্নয়ন ভুলে গেছি, হাতরাস ভুলে গেছি, ভুলে গেছি, ত্রিপুরা ভুলে গেছো, আপনারা কিচ্ছু বলেননি, এই বিশ্বাস আমরা করি। হ্যাঁ, যে এ বলছিল যে আমাদের শাহজাহানের মতো লোককে নাকি নির্বাচনে নামাতে হয়। আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আর কাউকে প্রয়োজন হয় না। শাহজাহানকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ 55 দিন লাগলো, তৃণমূলের নেতাদেরও বলবো যারা এই সমস্ত দুষ্কর্ম করছেন
তারা সাবধান হয়ে যান শাহজাহানকে দেখে, কারণ এরা ডিজোন করবে, কারণ সবার ভাগ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পিসিমণি জোটে না, কারণ গল্পের কথা কম হবে, গল্পের কথা বেশি হবে, কাজের কথা কম হবে রাজভবনে। তারপরে আর ইডি খুঁজে পাবে না অ্যাড্রেস, আর ইডি খুঁজে পাবে না অ্যাড্রেস। বেশ ভাঙার কথা বলছিলেন, কিন্তু আমরা যদি দেখি যে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দুজনেই সংবিধান হাতে করে সংবিধান ছুঁয়ে শপথ নিয়েছেন। কোচবিহারে কিছুদিন আগে দেখেছিলাম যে প্রায় মুখোমুখি সংঘাতে তাদের দুজনের অনুগামী নয়, ধস্তাধস্তির মধ্যে তারাও পড়ে যাচ্ছেন। একেবারে 24 ঘন্টা আগে তারই আরেকটা দ্বিতীয় পর্ব আমরা দেখলাম। আমি দ্রুত প্রতিবেদনটা দেখাবো, তাই নিয়ে তারপর আলোচনায় আসবো, আসতেই হবে। দেখুন, কোচবিহারের যে এসপি আছেন, পুলিশ সুপার, তিনি যে কি করতে চাইছেন আমি বুঝতে পারছি না। তিনি সাপের গালেও চুমু খাচ্ছেন, ব্যাঙের গালেও চুমু খাচ্ছেন। গুন্ডা উদয়ন গুহ বিরাট নেতা উদয়ন গুহ গোটা কোচবিহারকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এসপি এবং ডিএম দুটোই তৃণমূলের কালোয়ার। 19 মার্চ দিনহাটা রাস্তাতেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সংঘাতে তৈরি হয়েছিল অগ্নিগর্ভ পরিস্থিতি। রবিবার কার্যত তারই পুনরাবৃত্তি ঘটল ঘুঘুমারিতে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গাড়িতে ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের পার্টি অফিসেও চলল ভাঙচুর। আর কোচবিহারে একের পর এক অশান্তির ঘটনায় উদয়ন গুহর নিশানায় কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তুমি নিজের যেভাবে এই সব মোকাবিলা করবার জন্য যেই যা করুক না কেন, সেটা মোকাবিলা করবার জন্য যতটা সক্রিয় হওয়া দরকার সেই সক্রিয়তা দেখাতে পারছেন না, আরো আশকারা পাচ্ছে এবং এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এই নিশীথ প্রামাণিকের রাজনৈতিক চরিত্রই হচ্ছে এই ধরনের গোলমাল করা। তারপরে যদি দেখে যে পুলিশের মদত পাচ্ছে, আরো গোলমাল বাড়ছে। প্রতিক্রিয়া জানতে ফোন করা হলেও ধরেননি কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। রাজ্য সরকারের পুলিশ, আপনি মন্ত্রী, রাজ্য সরকার তো এখন পুলিশ তো এখন ইলেকশন কমিশনের দ্বারা পরিচালিত হচ্ছে। সে তো কদিন হলো, তার আগে তো পুলিশ। আমি বলছি তো ঘটনাগুলো তো সবকটা ঘটনাই তো ঘটছে ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে। এত বড় ঘটনাগুলো ঘটছে, নির্বাচন কমিশনের ভূমিকা কোথায়? এই দ্বিচারিতার নামই তো তৃণমূল। প্রশাসনকে, নির্বাচন কমিশনকে, সুষ্ঠু স্বাভাবিক ব্যবস্থাকে, স্বচ্ছতাকে, নিরপেক্ষতাকে, সহিষ্ণুতাকে বর্জন করা এবং তারকে আক্রমণ করার নামই তৃণমূল। শুরুর দিকে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের সম্পর্ক ভালো থাকলেও 2019 সালে নিশীথের বিজেপিতে যোগদানের পরই সমীকরণ বদলে যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে দিনহাটায় উদয়ন গুহকে 57 ভোটে হারিয়ে জয়ী হন নিশীথ প্রামাণিক। দিনহাটার বিধায়ক পদ থেকে নিশীথ প্রামাণিক পদত্যাগ করায় বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে 1,64,000 ভোটে হারিয়ে জয়ী হন উদয়ন গুহ। বারে বারে এই দুই নেতার দ্বন্দ্ব সামনে চলে এসেছে, যাকে ঘিরে বারে বারে উত্তপ্ত হয়েছে কোচবিহারের রাজনীতি। এবং এই দ্বন্দ্বই কি শুধুই জমি রক্ষার লড়াই? প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েছে আমাকে, এবং ওর যে গুন্ডামির রাজনীতি, ও যে রাজনীতিটা পছন্দ করে বা যে রাজনীতি ও স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই রাজনীতিকে প্রতিরোধ করবার জন্য আমি রুখে দাঁড়াই। আসলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে, এখন দেখছে আর জিততেই পারবে না, অন্তত অনেক ভোটে বিজেপি লিড হবে। সেই জন্য একটাই রাস্তা, আর সেই জন্য যেন তেন প্রকারে সন্ত্রাস তৈরি করতে হবে। কোচবিহারে ভোটের আর 3 সপ্তাহও বাকি নেই। 4 এপ্রিল একই দিনে কোচবিহারে সভা রয়েছে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। জায়গাটার নাম ঘুঘুমারি, আর খুব গোদা বাংলায় বললে দুজন ঘাঘু নেতার লড়াই। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে, আবার বলছি, একজন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, একজন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আইন যারা তৈরি করেন তারা বা তাদের অনুগামীরা যদি আইন হাতে নেন, মারাত্মক বিষয়। পরপর দুটো দেখলাম যে অনুগামীরা মুখোমুখি হলেই সংঘর্ষ বাঁধছে, এবং দুজনের উপস্থিতিতে। আমি সমীরদার কাছে যাব। এক হচ্ছে যে এই এখন এরকম অবস্থা হলে নির্বাচনের সময় কি হবে? এ তো রক্তাক্ত হবে কোচবিহার, মারাত্মক সম্ভাবনা। আমার আশঙ্কা, তার আশঙ্কার কারণ আছে। বামফ্রন্ট আমলেও একই জিনিস হয়েছে। তৃণমূল আসার পরে যেটা হয়েছে যে ওনারা যা যা নজির সৃষ্টি করেছেন
এগুলো তো সবই তো ওয়ার্ল্ড রেকর্ড, সে পঞ্চায়েত থেকে আরম্ভ করে সব কটা ভোট ওয়ার্ল্ড রেকর্ড করে রেখেছে। এবার আবার কি রেকর্ড করেন, নিজেদের রেকর্ড নিজেরা ব্রেক করবেন। ঠিক, কিন্তু তৃণমূল বিজেপি দুপক্ষ এখানে সমান, বলে না। হ্যাঁ, এতদিন আমাদের রাজ্যে বিরোধী কোনো কণ্ঠস্বর অতটা স্ট্রং ছিল না। এবার আমরা দেখতে পাচ্ছি, গত নির্বাচন থেকে আমরা কিছুটা কিছুটা দেখতে পাচ্ছি যে বিরোধী কণ্ঠস্বর মানুষের সাথে, তার কারণ মানুষ এত বিরক্ত হয়েছে, এটা তৃণমূলের নেতা নেত্রীরা বুঝতে পারছেন না। ওনারা খালি অফিস ঘরে বসে, পার্টি অফিসে বসে ওনাদের যারা, আমি একদম স্ট্রেট হয়ে বলছি, যারা ওনাদের পদলেহন করেন সে সমস্ত মানে কাউন্সিলর, আরও যত লোকাল নেতা নেত্রী যারা কামাতে ব্যস্ত, তারা যে রিপোর্টটা দেন তাদের উপরে ভরসা করে তারা ভাবে না তৃণমূলের বোধহয় মাটির তলায় জমিটা খুব শক্ত। আসলে নয়, সেটা নয়। যে একটুও যদি বুঝে থাকেন যেটার প্রতিফলন হবে এই ভোটটাকে আবার রিগিং করে জিততে, এবং যেটা এক সেকেন্ড শেষ করব, এবং যেটা প্রতিরোধ করবে কিন্তু এবার শুধু বিজেপি নয়, আমি বলে দিচ্ছি, স্থানীয় লোকেরা সন্দেশখালি দেখিয়ে দিয়েছে কি হতে পারে। তার আগের ইলেকশনে নদিয়া দেখিয়েছিল, সন্দেশখালি দেখিয়ে দিয়েছে কীভাবে স্থানীয় প্রতিরোধ হতে পারে, এটা যেন তৈরি থাকে শাসক দল। দ্বিতীয়ত বারবার করে এই যে উদয়নবাবু বলছেন এরা ঝামেলা করার চেষ্টা করছেন, দ্যুতিমানবাবু কি করছেন বুঝতে পারছি না, এখানকার পুলিশ কি করছে, উনি কিসে খুশি হতেন? ওনার সমস্ত কর্মকাণ্ডে, ওনার অপকর্মতে যদি সায় দিতেন দ্যুতিমানবাবু, তাহলে উনি খুশি হতেন। এই উদয়নবাবুকে আমরা একটা সময় দেখেছি, আজ থেকে 12-15 বছর আগে, যখন উনি লেফট ফ্রন্টের সাথে ছিলেন, একটি নিপাট ভদ্রলোক মানুষ। এই স্টুডিওতে বসে আলোচনা হয়েছে দিনের পর দিন। সেই ভদ্রলোক কি করে তৃণমূলে যাওয়ার পরে এতটা তার অবনতি হয়, মানসিক অবনতি এবং চারিত্রিক অবনতি, ভাবা যায় না। দুটো পয়েন্ট আমি শুধু মনে করিয়ে দেবো যে আমি দেখছিলাম যে এসপির বিরুদ্ধে একই সঙ্গে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দলের অভিযোগ। আমি বলি না যে আমার বিশ্লেষকদের যখন দুটো বা তিনটে রাজনৈতিক দল একসঙ্গে বলেন আপনি নিরপেক্ষ নন, তাহলে এটা প্রমাণ হয়ে যায় যে তিনি নিরপেক্ষ। সেরকম আমরা তো একেবারেই নিরপেক্ষ নই আর কি। এবং মূল কথাটা হলো, আপনি দেখেছেন উদয়নবাবু বললেন আশকারার কথা, আশকারা দিচ্ছে পুলিশ আর কি। এখন বিজেপি তৃণমূলের, উনি তো আগে তৃণমূলেই ছিলেন নিশ্চিতবাবু, এই যে বিজেপি তৃণমূলের গার্হস্থ অশান্তিতে কে আশকারা পাচ্ছেন আর কে অস্কার, এটা কিন্তু সত্যি আমরা জানি না। এবং দ্বিতীয় কথাটা দেখুন, 57 ভোটে হার থেকে 1,64,000 ভোটে জয়, তার মানে এক, ভোটগুলো ঠিকভাবে হয় না, অথবা পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক ভাবনা কি সম্পূর্ণ হারিয়ে গেছে। এত কাছাকাছির মধ্যে বিধানসভার নির্বাচন, বিধানসভার উপনির্বাচন, সম্পূর্ণভাবে এইভাবে ভোট ঘুরে যাওয়া, এটা প্রমাণ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি হয় একেবারে ভোট হচ্ছে না, মানুষ ভয় দেখাচ্ছেন, তার জন্য মানুষ ভয় পেয়ে ভোট দিচ্ছেন, অথবা পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক ভাবনা সম্পূর্ণ গন্ডগোল হয়ে গেছে, না হলে 57 থেকে 1,64,000 হয় না। অর্থাৎ গোটা রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের, এখানকার মানুষ চিন্তা ভাবনা করে ভোট দিচ্ছেন না, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে ভোট দিচ্ছেন না, তারা হয় ভয়ে ভোট দিচ্ছেন বা একটা ধারার মধ্যে ঢুকে গিয়ে ভোট দিচ্ছেন। প্রত্যেকটি মানুষ এই লোকসভা নির্বাচনের আগে তার অঞ্চলে নিজের কথা ভেবে ভোট দিন, নিজের ভবিষ্যতের কথা ভেবে। আপনি একটা সম্ভাবনা বোধহয় ভুলে গেছেন, যেটা হচ্ছে তার নিজের ভোট নিজে দিচ্ছেন কিনা, এখানেই তো সবথেকে বড়। সেটাই তো, তার মানে ভোটই হচ্ছে না সেখানে। না, আমি বলছি যে সুমনদা, মানে বাম আমলে এই উদয়ন গুহ বা কমল গুহদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের ধারাবাহিক অভিযোগ ছিল সন্ত্রাসের। আমি বলছি রাজনীতির ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে রাজনীতিক কারবারিরা ওখান থেকে চলে এসছে তৃণমূল কংগ্রেসে, কিন্তু সন্ত্রাসের ধারক ও বাহকরা কিন্তু একই আছে। নিশীথ প্রামাণিক যতদিন তৃণমূল কংগ্রেসে ছিল বেসিক্যালি মানে গুন্ডাগাড়ি করেছে, এই অভিযোগ ছিল মানে বিরোধী দল এগুলোর। যেই মুহূর্তে বিজেপির রাজনীতিতে এসছে সে কিন্তু একই ধারা বইয়ে রাখছে। আমি বলছি ক্ষমতার পরিবর্তন হচ্ছে, কিন্তু রাজনীতির যারা হিংসা ছড়ান তারা কিন্তু কারিগররা একই থাকছেন, দল পরিবর্তন করছেন কেবলমাত্র। দ্বিতীয় যেটা, নিশীথ আর উদয়ন গুহ ধারাবাহিকভাবে যদি আপনি লক্ষ্য করেন, একটা নির্বাচিত প্রতিনিধি এবং মন্ত্রিসভায় যারা দুজনই আছেন কখনোই দায়িত্বশীল ভূমিকা পালন করেননি। মানে একটা সাংবিধানিক দায়িত্ব যেভাবে একজন মন্ত্রীর পালন করার কথা, দুজন গুন্ডার মতন দুজনকে আক্রমণ করতে যাচ্ছেন। আপনার রাস্তার মধ্যে মানুষ দেখছে কি শিখছে বলুন তো। এবং থার্ড যে বিষয়টা আমি বলবো, দুজনের কিন্তু অস্তিত্বের জায়গা থেকে এই লড়াইটা দেখতে পাচ্ছেন। নিশীথ প্রামাণিকেরও এই নির্বাচনে জয়ী হলেই একমাত্র তিনি রাজনীতিতে থাকবেন, বিজেপি রাজনীতিতে, নাহলে মুছে যাবেন। আর উদয়ন গুহর রেটিংটা কিন্তু কমে যাবে। যে উদয়ন গুহ 1,64,000 ভোটে জিতে বিশ্ব রেকর্ড করেছেন, মানে ভারতবর্ষের প্রথম 3 জনের মধ্যে রেকর্ড করেছিলেন, আজকে যদি দেখা যায় লোকসভা নির্বাচনে যে তার ওই কেন্দ্রে অর্থাৎ দিনহাটা কেন্দ্রে তিনি হেরে গেছেন,
তাহলে কিন্তু আমি আপনাকে বলছি এই মুখ দেখানোর জায়গা পাবেন না যে 1,64,000 ভোট আপনার কোথায় গেল। সুমনদা, আমি পরিষ্কার কথা বলছি, সংবিধানের শপথ না দুজন মুখ্যমন্ত্রী যখন মারামারি করছে রাস্তায়, দুজন মন্ত্রী ওই আর কি মন্ত্রী, মানে এটা পরিষ্কার হয়ে গেল যে এদের কাছে রাজনীতিতে আর দেওয়ার কিছু নেই। রুটি রুজি রোজগার বাসস্থানের গল্প আর দেবে না, মারামারি করবে। এটা হিন্দি সিনেমার মতো দেখবেন, এরিয়া দখল করার লড়াই, দুটো মাফিয়া ডন যেরকম এরিয়া দখল করার যাবে, দুজন মন্ত্রী সংবিধানের শপথ না এরিয়া দখল। প্রাক্তন তৃণমূল আর বর্তমান তৃণমূলের এই চাকরিটা দেখতে হবে। টাইম লাইন হচ্ছে 19/2/2022 হাঁটু ভেঙে দেব, 27/10/2022 কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ দাড়ি ছিঁড়ে দেব, 20/9/2023 দুয়ারে প্রহার হবে, 20/11/2023 বাড়ি থেকে বের করে মারবো, 3/3/2024 অ্যাক্সিডেন্ট হলে কিন্তু কান্নাকাটি করবে না। কার বক্তব্য? উদয়ন গুহর বক্তব্য। রাহাত ইন্দোরি আমার খুব ফেভারিট একজন পোয়েট ছিল, তার একটা কবিতা ছিল, দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। কি ছিল? लगेगी आग तो जलेगी कई घर, यहाँ पे सिर्फ अपना मकान थोड़ी है। এই যারা আগুন লাগাচ্ছে তারা সাবধান থাক, কিন্তু শুধু আমার বাড়ি জ্বলবে লাগাচ্ছে। আমি বলছি, আমি বলি, হ্যাঁ, দারুণ বলেছে, কারা আগুন লাগাচ্ছে। পরপর যদি বিজেপি নেতাদের হিংসাশ্রয়ী বা এই ধরনের মন্তব্যের তালিকা দিই, সেই টাইমলাইনটাও কম দীর্ঘ হবে না। তরুণ কিন্তু একটা দারুণ কথা বলে ফেলে, তবে যা বলেছে তথ্যগতভাবে কিন্তু ঠিক। আগ কিরম লাগিয়েছে দেখুন, নিজের দাঁড়িয়ে আছে বলে দাড়িটা বেশি মনে রেখেছে ডেট সমেত, কিন্তু তথ্যে কিন্তু ভুল নেই। আগ লাগিয়েছে কিরম দেখুন, সেটা হচ্ছে 31শে মার্চ উদয়ন গুহর উপরে হামলা হলো। উদয়ন গুহর যে সহকারী, তাকে বেধড়ক মারধর করা হলো। তার গাড়িটা কিভাবে ভেঙেছে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থার মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি তার আক্রমণ করেছে। এবার ন্যাচারালি এটা তো বারবার উদয়নদা একসময় এক্স্যাক্টলি এই অনুষ্ঠানে আপনার থেকে অনেক রেগুলার অতিথি হিসেবে আসতেন। এক সেকেন্ড, কিন্তু আমি বলছি উদয়নদার বক্তব্যগুলো যদি পরপর রাখি রাজীবদা, আমি বলছি এই উস্কানিতে কোনো পক্ষকে কোনো ক্লিন চিট দিতে পারছে না। সরি, ভারতীয় জনতা পার্টি যেভাবে এইভাবে প্ররোচনা দিচ্ছে এবং এই কুচবিহারের আমি দেখুন কারোর আমি তো কারোর বলার সময় বিরক্ত করি, এ অনেকগুলো কথা বলেছে। এবার আমি যদি বলি, কে বলেছিল যে পায়ে না গুলি করে বুকে করে দাও, কে বলেছিল চারটে নয়, দাঁড়াও ভাই, কে বলেছিল কপালের মাঝখানে, কে বলেছিল একদম কপালের মাঝখানে, কে বলেছিল চারটে নয় 10টা করতে হবে? এই রাজীব দা আমাকে এবার একটা করে ভুল করেছেন আপনারা। ভারতীয় জনতা পার্টি আরে এবং বিজেপি দান করেছে, আজকে হিংসাকান্তি ছিল কিন্তু এত মাত্রায় ছিল না। আপনারা তৃণমূল কংগ্রেস বিজেপি মিলে করেছে। আরে নিশ্চিত বাবু প্রশ্ন করেছে, এই কালচার ভারতীয় জনতা পার্টি আমি শুধু ভাবি আপনাদের কেউ কি এবিপি আনন্দ আর্কাইভে চাকরি করতে চাই? আমার বক্তব্য হচ্ছে, আপনি ভাবুন তো, এদের প্রাক্তন সভাপতি সে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কি উক্তি করেছে, আবার আজকে ঝড় নিয়ে কি উক্তি করেছে। এনাদের দলে চলে গিয়ে মমতাদির মৃত্যু ঘন্টা বলছে। আপনি ভাবুন, মানে কুকথার রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কটা নেতা কর্মী যে ধরনের শালীনতা বজায় রেখে বিরোধা বেল্টে একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, হ্যাঁ একটা ছোট্ট প্রশ্ন, এটা মানুষ জানুক, না মানুষ জানুক। প্রশ্নটা হলো, আপনি যখন বিজেপিতে গেলেন, তৃণমূলের নেতা নেত্রীরা আপনার সম্পর্কে কি বলেছিলেন? এটা মানুষকে একটু জানান। রাজনৈতিক ভাবে দল পরিবর্তন করলে
রাজনৈতিকভাবে এসব বলা যায় যে আপনি চলছেন রাজনীতির ময়দানে অনেকে অনেক কথা বলেন, আপনি অনেক কথা বলেন, না না, সুতরাং আপনি অ্যাডমিট করছেন, ছেড়ে দিন না। রাজনীতির আবার তো এই দলে আমরা কি এই সিদ্ধান্তে পৌঁছাচ্ছি যে রাজনীতির ময়দানে কুকথা বলা যায়? ইলেকটোরাল লিটারেসির যে ডকুমেন্টগুলো পড়ার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে, তাতে বলা যায় না, এবং বললে কিন্তু তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কড়া শাস্তি দিতে পারেন। সেটা নির্বাচন কমিশন খুব কড়া শাস্তি দেন না। আর দ্বিতীয় হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে, রাজনৈতিক নেতাদের বক্তব্য কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তনশীল, এবং এই যে অঙ্কে ক্যালকুলাস বলে বিষয়টা এলো কেন, সময়ের সঙ্গে কিছু পরিবর্তন হবে বলেই তো। যদি সবই কনস্ট্যান্ট হতো, যদি পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপি নেতারা একই কথা বলে যেতেন তাদের দলের হয়ে এবং দল না বদলাতেন, তাহলে রাজনীতির মজাটাই চলে যেত। ফলে মানে সময় সময় যদি ঠিক উল্টো কথা না বলতেন। আমি একটা জিনিস বলি সুমনদা, যে এই যে ভাষণগুলো হিংসাত্মক ভাষণ, সেটা তো সারা বছর ধরে পশ্চিমবাংলায় চলে একদম। ফলে ইলেকশন কমিশনের কতটুকু সময়, 5 বছরে একবার বা 3 বছরে একবার। আমাদের সিআরপিসিতে পরিষ্কার করে কোনটা মানে হিংসাত্মক ভাষণ, কোনটা আপনি দিতে পারেন না বলা আছে। আমাদের পুলিশ আপনি দেখবেন যদি প্রভাবশালী লোক হয় দেয় না। আমি দেখেছি এটা বিজেপির ক্ষেত্রেও, বিজেপি মানে বড় বড় নেতা যখন বলেছে থানা মানে আগুন পুড়িয়ে দাও, আমি দেখেছি মানে তার ডায়েরি বিজেপি সেই নেতার বিরুদ্ধে তৃণমূলের পুলিশ কিন্তু ডায়েরি করেনি। আবার একইভাবে নিজের দল, শাসক দল তৃণমূল কংগ্রেসের যখন নেতারা মঞ্চে দাঁড়িয়ে নানা রকম হিংসাত্মক বক্তব্য রাখে, পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। ফলে পুলিশ কিন্তু সারা বছর ধরে শাসককে ভয় পায়, এবং কেন্দ্রের যদি শাসক হয় তাকেও ভয় পায়। ফলে আপনি যারা এই হিংসা ছড়াচ্ছে তাদের জন্য যদি ব্যবস্থা না নেন, অথচ সিআরপিসিতে পরিষ্কার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আছে, তাহলে আপনি কি করে শান্তিপূর্ণ একটা সহাবস্থান দেখবেন বা শান্তিপূর্ণ একটা রাজনৈতিক পরিবেশ দেখবেন? হিংসাকে শুরু করে, হিংসা দিয়ে আমাদের শুরু হয়, হিংসা দিয়ে হাততালি শুরু হয়, হিংসা দিয়ে হাততালি শুরু হয়। আমাকে যদি হাততালি পেতে হয় হিংসার কথা বলতে হবে, হিংসা দিয়ে হাততালি করতে চায়। জাজকে ধমকানো হচ্ছে, জাজের বাড়ির পাশে পোস্টার মারা হচ্ছে, জাজকে কে বলছে পুলিশ চেষ্টা করে তদন্ত হচ্ছে, তদন্ত দেখা হচ্ছে কে বলে ভাই করছে, পুরো তদন্ত হচ্ছে। তুমি জানো না, এবার জানানোর পালা আমার। তার কারণ আপনাদের জানাবো যে গত সপ্তাহে আমরা দেখিয়েছিলাম অন ক্যামেরা উত্তর 24 পরগনার গাইঘাটা সুটিয়া গ্রামের একাধিক মানুষ বলেছিলেন তারা কোনো কাজ করেননি। 100 দিনের কাজে কোনো কাজ না করে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তার 90% টাকা একেবারে রাজনীতি যারা করেন, রাজনীতির যারা যোগ আছে, যারা শাসক দলের নেতা কিংবা সুপারভাইজার, যার আবার রাজনৈতিক পরিচয় আছে, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। মারাত্মক। আমি বলেছিলাম এই প্রবণতা যদি রাজ্য জুড়ে চলে, বোঝাই যাচ্ছে যে কি ভয়ঙ্কর দুর্নীতির সামনে আমরা দাঁড়িয়ে, এবং সাধুবাদ দিয়েছিলাম সেই মানুষগুলো যারা বলতেই পারতেন যে আমি কোনো কাজ না করে বাড়ি বসে কার্যত আমার অ্যাকাউন্টটা ভাড়া দিয়ে টাকা পেয়েছি, সুতরাং কি অসুবিধে আছে। একেবারে ক্যামেরার সামনে বলার জন্য এত ঝুঁকি নিয়ে, এত মানুষের বিরোধিতা সহ্য করে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। কিন্তু এই সৎ মানুষগুলো ক্যামেরার সামনে বলেছিলেন যে কোনো কাজ না করে 100 দিনের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, এবং সেই টাকা 90% প্রভাবশালীদের হাতে দেয়া হয়েছিল। আমি পরিষ্কার বলছি যে এই ঘটনায় উপভোক্তাদের সই জাল করার অভিযোগে 2 জন সুপারভাইজারকে আজ গ্রেপ্তার করল পুলিশ। অর্থাৎ এটা কুৎসা ছিল না, অর্থাৎ এর ভেতরে বাস্তবতা ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে, সাধুবাদ তাদের। কোথাও কাজ না করা সত্ত্বেও অ্যাকাউন্টে ঢুকেছে টাকা, কোথাও কাজ করা সত্ত্বেও মেলেনি 1 নয়া পয়সা। 100 দিনের কাজে রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়ে এরকমই দুর্নীতির অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার সুটিয়ায়। বৃহস্পতিবার এই তথ্য প্রথম তুলে ধরেছিল এবিপি আনন্দ। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হলো পঞ্চায়েতের 2 সুপারভাইজারকে। সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ উঠেছিল কাজ করেননি এমন কয়েকজনের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া 100 দিনের টাকা ঢোকে, কিন্তু জব কার্ড পিছু সামান্য টাকা রেখে বাকি টাকা তাদের দিয়ে দিতে হয়। এই প্রসঙ্গে কয়েকজন গ্রামবাসীর মুখে উঠে আসে তৃণমূল কর্মী এবং 100 দিনের কাজে সুপারভাইজার ডলি মণ্ডলের নাম। কি জানালেন আপনি? আমি জানালাম যে ডলি আমার কাছে বলিছে যে তোমার নামে কাজ করছি, তোমার বইতে টাকা ঢুকে দে, আর সেই টাকাটা আমাকে তুলে দিবা, এই বলেছে। তাই আমি জানাই দিলাম যে আমি এইবার কাজ করি নাই, টাকা ঢুকেছে। আমারে বলছে
যে তুমি 500 টাকা রেখে 5000 টাকা আমাকে দিয়ে দেবে। সেই ডলি মণ্ডলের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের বলেছিল 200 টাকা করে জনের দাম দেবে, সেখানে আমাদের 1 মাস কাজের দাম 1500 টাকা দিয়েছে। কারোর বইতে 4000 ঢুকেছে, কারোর বইতে 1500 ঢুকেছে। আমাদের বলছে ওই 4000 যারা পেয়েছে আর যারা 1500 পেয়েছে এই সবাই মিলে এক জায়গায় করে ভাগ করে নাও। তো ওরে বললাম তুমি ভাগ করে দিয়ে যাও, তো ও আমাদের পাড়ায় ঢুকছে না। আর যাদের কাছে বেশি টাকা ঢুকেছে 5000 করে, তাদের আমরা টাকা দিতে দিইনি, আমরা বারণ করেছি যে এই টাকাটা ডলিকে কেউ দেবে না, আমরা যারা কাজ করেছি আমরা কষ্টের পয়সা পাইনি, আমরা এটা ভাগ করে নেব। কত টাকা পেয়েছে? আমি 1500 টাকা পেয়েছি। ডলি মণ্ডল সুপারভাইজার বলেছে যে তোমাদের এইটাই প্রাপ্য, তোমরা যে যা পেয়েছো ওটা পেয়ে চুপ করে থাকো আর নিজেদের মধ্যে ভাগ করে নাও। তা যারা 4000 পেয়েছে তারা তো দেবে না, তারা বলছে আমরাই প্রাপ্য টাকা পাইনি, তোমাদের কি করে দেবো, এই টাকা কি আমাকে প্রাপ্য? গাইঘাটার বিডিওর কাছে গ্রামবাসীরা অভিযোগ দায়ের করেন এবং অভিযোগে ডলি মণ্ডলের নাম উল্লেখ করেছেন। সে ব্যাপারে ডলি মণ্ডলের প্রতিক্রিয়া জানতে আমরা ফোন করেছিলাম। তিনি ফোন ধরার পরেও পরবর্তীকালে আর ফোন ধরেননি। তার এই মুহূর্তে বাড়িতে এসেছিলাম, বাড়িতেও নেই, তাই ডলি মণ্ডলের প্রতিক্রিয়া আমরা এখনো পাইনি। এর আগে শনিবার অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন ডলি মণ্ডল। মিথ্যে অভিযোগ আমার সাথে থেকে সরাচ্ছে, আমার ঘরের বউ, আমরা গরিব মানুষ বলে আমি বাড়ি বেরোতে পারছি না, আমি টাকা চোর সবাই চোর বললাম, তো চুরি করিনি, কেন বলছে চোর? তৃণমূলের বুথ সভাপতি 71 বছর বয়সী ভগবতী বিশ্বাসের অ্যাকাউন্টেও ঢুকেছে 100 দিনের কাজের টাকা। আপনি কি কাজ করেছিলেন? অবশ্যই। কতদিনের কাজ করেছিলেন? আমি এই যে ড্রেনে কাজ করেছি অন্তত 15 দিন, এবং তার লেবার হিসেবে কাজ করেছি, এবং ড্রেনটা পুরো আমার তত্ত্বাবধানে হয়েছে। কত টাকা পেয়েছেন? আমি 5000 কত টাকা আছে অ্যাকাউন্টে। ডলি মণ্ডলের যারা কাছের লোক, ডলি মণ্ডলের আত্মীয় স্বজন, ডলি মণ্ডল কিছু লোক সাজিয়ে নিয়ে, সেটাও তৃণমূলের লোক সাজিয়ে নিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই টাকা তিনি ব্যাক করে নিয়েছেন। এটা একটা বড় দুর্নীতি, একটা ক্রাইম। বিডিওকে বলেছি তদন্ত করে জানাতে, এবং প্রশাসনকেও বলেছি আমরা যে একদম নিরপেক্ষভাবে তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয়, দোষী করে থাকেন, তো উপযুক্ত ব্যবস্থা আমরা দল থেকেও নেব। প্রতিটি পঞ্চায়েতে এইভাবে লুট করা হয়েছে, অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে অন্যের টাকা, যার নামে টাকা সে 1500 টাকা পাচ্ছে, বাকি টাকা নেপই দই মেরে তৃণমূলের নেতারা নিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার এবিপি আনন্দে এই প্রতিবেদন সম্প্রচারিত হওয়ার পর শনিবার গ্রামে যান বিডিও, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। এরপর গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েতের 2 সুপারভাইজার রূপালী মণ্ডল এবং প্রসেনজিৎ ঘোষকে। কিছু কিছু লোক আছে যাদের নামে জব কার্ড আছে, অথচ তারা কাজ করে না, অথচ ওদের জব কার্ডটা বাঁচানোর খুব চেষ্টা। তারা বলে দাদা আমার এই জব কার্ডে এন্ট্রি করিয়ে দাও, দিয়ে আমার জব কার্ডটা যাতে অন্তত বেঁচে থাকে। তখন তাদের নামটা যথারীতি দিয়েছে, কিন্তু ওদের ভুল হচ্ছে তাদের স্বাক্ষরটা করায়নি। ওই যে যাদের জব কার্ডটা ঢুকেছে, যাদের জব কার্ডে টাকাটা ঢুকেছে তাদেরকে স্বাক্ষরটা করায়নি, অথচ তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। অ্যাকাউন্টে টাকা ঢুকতে গেলে তো সই লাগে না, মাস্টার হলে সইটা লাগে। এরপর প্রশাসন কি করে সেদিকেই সবার নজর। সমীরণ পাল, আশিস বাগচি, এবিপি আনন্দ। পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন, কত রকম জলের ভিতর কত রকম মাছ, চুনোপুটি রাঘব বোয়াল যার যেরকম নাচ। প্রথমে হাইকোর্টের নির্দেশে সিআইডির কাছ থেকে সিবিআইয়ের হাতে গিয়েছিলেন তিনি। এখন সিবিআইয়ের হাত থেকে 13 দিনের ইডি হেফাজতে যাওয়া শেখ শাহজাহান আসলে চুনোপুটি না রাঘব বোয়াল সেটা তো বলবে তদন্ত। তবে ইডি দাবি করছে এই শেখ শাহজাহান নাকি নিজেও ঘোলা জলে মাছ ধরেছেন, মানে মাছ কেনা বেচার ভুয়ো হিসেব দেখিয়ে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করেছেন। এখন কোন মাছ কত গভীর জলে কি খেলা করে সেটা বোঝে কার সাধ্য। আমরা পুকুর পাড়ে দাঁড়িয়ে সেই মাছ ধরা দেখছি বলে আবার কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। যাই
হ্যাঁ কিস দেবেন না প্লিজ।